আসসালামু আলাইকুম। কবিটিভ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। বিশেষ করে তোমরা যারা 25 সেশনে নবম শ্রেণীতে ভর্তি নিয়েছো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তোমাদের যে বোর্ড পরীক্ষা তোমরা জানো, কারিগরি শিক্ষা বোর্ডে 9 এও বোর্ড পরীক্ষা হয়, সমাপনী পরীক্ষা হয়। সেই সমাপনী পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে। তো সমাপনী পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য কবিটিভ বাংলা সবসময় তোমার সাথে রয়েছে এবং কবিটিভ বাংলা তোমাদের একটি স্পেশাল সাজেশন দিবে, প্লাস ক্লাসগুলো দিবে। এগুলো করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। কারণ এসএসসি 2027 যখন তুমি অংশগ্রহণ করবে, তখন কিন্তু 9 এ প্লাস থাকা খুবই জরুরি এসএসসি 2027 এ প্লাস পাওয়ার জন্য। শিক্ষার্থী, আজকে একটা অধ্যায় নিয়ে সার্বিক আলোচনা করবো, সেটা হচ্ছে রসায়ন। রসায়নের পদার্থের অবস্থা, তোমাদের মূল বইয়ের 2 নম্বর যেই অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়টা সার্বিক আলোচনা করতে চাচ্ছি। তুমি কি পড়বে, কি প্রশ্ন আসতে পারে, এবং ওই ধরনের যে টপিকগুলো আমি বলছি, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে কোন সৃজনশীল আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থী দেখো, তোমাকে প্রথমে যেটা পড়তে হবে, শিখতেই হবে পদার্থের অবস্থার রূপান্তর। তার মানে তুমি জানো পদার্থের অবস্থা আছে তিনটা: কঠিন, তরল এবং হচ্ছে বাষ্প বা বায়বীয়। এই কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, আবার বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন, এই যে রূপান্তরে তোমাকে শিখতে হবে। এবং কণার গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব কি? কঠিন, তরল, বায়বীয় এই তিনটা পদার্থের ভিতরে কণাগুলোর গতি কেমন আছে, কোনটায় বেশি কোনটায় কম, সেটা তোমাকে কিন্তু শিখতে হবে। আর এই রূপান্তরটা তোমাকে কিন্তু 100% শিখে নিতে হচ্ছে। এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা প্রায় 100%। এরপরে ব্যাপন ও নিঃসরণ, এটা তোমার বিষয়টা জানতে হবে। ব্যাপন কি, নিঃসরণ কি? তো ব্যাপন মানে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে ব্যাপন। আর চাপের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপে ছড়িয়ে পড়াকে বলা হয় নিঃসরণ। তো এই ব্যাপন এবং নিঃসরণ হার রিলেটেড, কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম, কার নিঃসরণ হার বেশি, কার নিঃসরণ হার কম, সেটা তোমাকে শিখতে হবে। সৃজনশীলের ভিতরে গ অথবা ঘতে আসতে পারে। তো পদার্থের অবস্থার পরিবর্তন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে শিখতে হবে। আমরা জানি পদার্থের পরিবর্তন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ভৌত পরিবর্তন এবং একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দুটি পরিবর্তন রিলেটেড বিষয় তোমাকে শিখতে হবে। তারপরে আরেকটা বিষয় রয়েছে ঊর্ধ্বপাতন। তুমি ঊর্ধ্বপাতন মানে আমরা নর্মালি জানি কঠিনকে দিলে তরল, তরলকে দিলে বাষ্প হয়। কিছু কিছু কঠিন পদার্থ আছে, এই তাপ দিলে তরল হয় না, না হয়ে সরাসরি কোথায় চলে যায়, বাষ্প হয়ে যায়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এটা তোমাকে 100% শিখতে হচ্ছে, এটাও তোমাকে 100% শিখতে হচ্ছে। তাহলে আমরা এখানে পাঁচটা টপিক পড়বো। তার ভিতরে 100% যে তিনটা টপিক পড়বো, গ এবং ঘ এর জন্য সৃজনশীলের পদার্থের অবস্থা রূপান্তর, ব্যাপন ও নিঃসরণ হার এবং হচ্ছে পদার্থের পরিবর্তন। শিক্ষার্থী বিন্দু, এই রিলেটেড একটি সৃজনশীল প্র্যাকটিস করলে মনে হয় ভালো হয়, তাই না? চলো একটি সৃজনশীল প্র্যাকটিস করে নিয়ে যাক। আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নবম শ্রেণীর যে রসায়ন সাবজেক্টের আমরা যে একটা অধ্যায় দেখলাম কোন টপিকগুলো পড়তে হবে, পদার্থের অবস্থা। তো সেখান থেকে আমি একটা সৃজনশীল দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক আছে, এখানে আছে বরফ, কঠিন অবস্থা, পানি, জলীয় বাষ্প, আর একটা এখানে মরিচা পড়া একটা বাদামি আস্তরণের একটি কাঁচি কিন্তু রয়েছে। এখানে আছে পদার্থের অবস্থাগুলো কি কি আমরা জানি। ঊর্ধ্বপাতন বলতে কি বুঝো? একই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে। তার মানে একই পদার্থ বলতে যেমন হচ্ছে বরফের কথা যদি আমরা চিন্তা করি, বরফ, পানি আর জলীয় বাষ্প পদার্থ কিন্তু একই, কিন্তু অবস্থা ভিন্ন, একবার কঠিন, একবার তরল, একবার বায়বীয়। হ্যাঁ, এটা আমাদের চিত্রের মাধ্যমে দেখাতে হবে। আর 2 নম্বর চিত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে, 2 নম্বর চিত্র হচ্ছে এটা। তো আমরা একটু যদি দেখি, পদার্থের অবস্থা তিনটি: কঠিন, তরল, বায়বীয়। তারপর হচ্ছে ঊর্ধ্বপাতন, আমরা জানি যে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর গ নম্বর যদি আমি দেখছি, 1 নম্বর চিত্রের পদার্থটি হচ্ছে পানি, সাধারণ অবস্থায় তরল, এই পদার্থটিকে শীতল করলে বরফে পরিণত হয়, যা কঠিন। কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, এই কঠিন পদার্থকে তাপ দিলে পানিতে পরিণত হয়, আবার তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। গ্যাসীয় পদার্থে আর অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি একই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর 2 নম্বর চিত্রটা হচ্ছে আমরা দেখেছি মরিচা পড়া একটা কাস্তে বা কাছি। এই কাছি নর্মালি কিন্তু লোহা ছিল, লোহার উপরে পরিবর্তন হয়ে নতুন জিনিস তৈরি করেছে মরিচা। তো নতুন জিনিস তৈরি করা মানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে তা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড বা মরিচা নামে পরিচিত উৎপন্ন করে। এই পরিবর্তনটি স্থায়ী পরিবর্তন। এখানে মরিচার ধর্ম লোহার ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, মরিচা থেকে লোহা পাওয়া সম্ভব নয়। ফলে আমরা বলতে পারি 2 নম্বর যে চিত্রে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে শিক্ষার্থী, এই যে আমরা টপিকগুলো দেখছিলাম, পদার্থের অবস্থার পরিবর্তন গ নম্বর, এরপরে পদার্থের রূপান্তর সেটা হচ্ছে গ নম্বর, এছাড়া দেখছিলাম অবস্থার পরিবর্তনের 2টা দেখছিলাম, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘ নম্বর, ঊর্ধ্বপাতন দেখেছি,
অবস্থা দেখেছি, দেখছেন যেই টপিকগুলো বলেছি এটা বিগত একটা সালের প্রশ্ন শিক্ষার্থীবৃন্দ। তো এভাবে আপনি এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।